লাস ভেগাসের সবচেয়ে সুরক্ষিত ক্যাসিনো বোল্ট, যেখান থেকে একটা মাছিও জ্যান্ত বের হতে পারে না, ঠিক সেখান থেকে একদল চোর পুলিশের নাকের ডগা দিয়ে $150 মিলিয়ন গায়েব করে দিল। কোনো গোলাগুলি নেই, কোনো খুনাখুনি নেই, শুধুমাত্র ব্রেন খাটিয়ে তারা এমন এক মাস্টার প্ল্যান সাজালো যা সায়েন্স ফিকশনকে হার মানায়। কিন্তু এই হাই সিকিউরিটি আর লেজার অ্যালার্ম ব্যাট করে 11 জন সাধারণ মানুষ কিভাবে এই ইম্পসিবল হাইস্ট কমপ্লিট করলো? আর এই ডাকাতির পেছনে কি শুধু টাকার লোভ ছিল, নাকি আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্যাসিনো ডনকে পথে বসানোর কোনো ব্যক্তিগত আক্রোশ লুকিয়ে আছে? সেই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম একটি মাস্টারপিস হাইস্ট মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর দেরি না করে শুরু করি রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার মুভি ওশানস 11, যেখানে বন্দুকের বদলে সির্ফ বুদ্ধির জোরে ক্যাসিনোর মালিকের অহংকার মাটিতে মিশিয়ে দেবে আমাদের হিরোরা। মুভি শুরু হয় নিউ জার্সির এক কারাগারে। স্ক্রিনে আমরা দেখতে পাই ড্যানি নামের এক বন্দীকে। সে তার সোশ্যাল অ্যাসেসমেন্ট বা চূড়ান্ত ইন্টারভিউ দিচ্ছে, যাতে নিশ্চিত করা যায় দীর্ঘ 4 বছর পর সে সমাজে ফেরার জন্য প্রস্তুত কিনা। ডাকাতির মতো মারাত্মক অপরাধে 4 বছর জেল কাটানোর পর ড্যানির যেন কোনো অনুশোচনাই নেই। আশ্চর্যের বিষয় হলো, জেল থেকে বের হওয়ার 24 ঘন্টাও পার হয়নি, আর সে সোজা চলে যায় তার পুরনো ডাকাতি পার্টনার ফ্র্যাঙ্কের কাছে। গিয়ে তার কাছে একটা ছোট্ট সাহায্য চেয়ে বসে ড্যানি। रस्टी को देखा? क्या हुआ? ফ্র্যাঙ্ক অবাক হয়ে বলে ওঠে, তুমি কি আমার সাথে মজা করছো? আমি তো এইমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে বাঁচা শুরু করলাম। এরপর ড্যানি গিয়ে দেখা করে তার আরেক পুরনো পার্টনার রায়ানের সাথে। রায়ান হয়তো ড্যানির সাথে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করেছে। সেই ছোটবেলা থেকে ড্যানির চুরির হাত ভীষণ পাকা। সে রায়ানকে অত্যন্ত লোভনীয় এক লাভের হিসেব বুঝিয়ে আবারও ডাকাতির জগতে ফিরিয়ে আনে। এবার তাদের টার্গেট কিন্তু যেমন তেমন কিছু নয়, 2 नहीं 3। क्या यार? লাস ভেগাসের সবচেয়ে বড় 3টি ক্যাসিনোর একসাথে লুট করা। এর জন্য তারা ফ্র্যাঙ্কের চুরি করা একটি বিশেষ সিন্ধুকের নকশা ব্যবহার করবে। अंदाजा है, मुझे लगता है तिजोरी तक पहुंचना नामुमकिन है। এই 3টি ক্যাসিনোর সব টাকা এমন একটি সুপার অ্যাডভান্স বোর্ড বা সিন্ধুকে রাখা থাকে, যা ভাঙ্গা আক্ষরিক অর্থে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে তাদের অন্তত 1 ডজন চরম প্রতিভাবান মানুষের দরকার, যারা প্রতারণা এবং ছদ্মবেশ ধারণে হবে উস্তাদ। রায়ান বুঝিয়ে বলে যে এই মিশন সফল করতে তাদের দরকার মনোযোগ ঘোরানোর লোক, গুপ্তচর, ভেতরের লোক, হ্যাকার, ভুয়া টেকনিশিয়ান এবং আরও অনেক পেশাদার মানুষ। बॉल में माहिर, रेस कार ड्राइवर और बम बनाता हो, 2 अपराध करने वाला एक डॉन। এখন সবচেয়ে বড় সমস্যা হলো, ড্যানি আর রায়ান এই প্রতিভাবান মানুষগুলো তো জোগাড় করলো, কিন্তু এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ মূলধন দরকার সেটা আসবে কোথা থেকে? ভাগ্যক্রমে ড্যানির কাছে আরো একটি সমাধান ছিল। সে সোজা চলে যায় রুবেন নামের তার আরেক পুরনো বন্ধুর কাছে। तुम्हारा दिमाग खराब है। मैं सबसे ज्यादा जान রুবেন নিজে একটি ছোটখাটো ক্যাসিনোর মালিক। ড্যানি যখন রুবেনের কাছে ক্যাসিনো নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খুঁটিনাটি জানতে চায়, তখন রুবেনের কৌতূহল বেড়ে যায়। সে সরাসরি জিজ্ঞেস করে, তোমরা আসলে কোনো ক্যাসিনো লুট করার কথা ভাবছো? ড্যানি সে ক্যাসিনোর নামগুলো বলে, দ্য বেলাজিং, দ্য মিরাজ এবং এমজিএম গ্র্যান্ড। হ্যাঁ, এই 3টি বিশাল ক্যাসিনোর মালিক হলো লাস ভেগাসের সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর ব্যবসায়ী টেরি বেনেডিক্ট। কাকতালীয়ভাবে রুবেনের সাথে টেরির পুরনো শত্রুতা ছিল, কারণ টেরি তার ক্ষমতা খাটিয়ে রুবেনের একটি ক্যাসিনো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তাই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রুবেন দ্বিতীয়বার না ভেবেই এই মিশনে যোগ দিতে রাজি হয়ে যায়। खाने के लिए शुक्रिया। हमारा रिश्ता बरसों पुराना है। এদিকে ফ্র্যাঙ্ক সবার আগে একজন সাধারণ কর্মচারী হিসেবে ছদ্মবেশ নিয়ে ক্যাসিনোতে কাজ করা শুরু করে দেয়, আর ড্যানি ব্যস্ত হয়ে পড়ে বাকি ক্রুদের একত্রিত করতে। এদের মধ্যে ছিল মলে ব্রাদার্স, যারা ইলেকট্রনিক্স নিয়ে পাগলাটে সব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতো। ড্যানি ডেল নামের এক দুর্দর্শ কম্পিউটার হ্যাকারকেও দলে টানে, যে বর্তমানে এফবিআই গুপ্তচর হিসেবে কাজ করছিল। এরপর ড্যানি রায়ানকে পাঠায় ব্যাশারকে দলে ফেরাতে। ব্যাশার হলো একজন অভিজ্ঞ ডাকাত এবং বোমা তৈরিতে চরম পারদর্শী, যে ওই মুহূর্তে কাকতালীয়ভাবে নিজের একটা মিশনে ব্যস্ত ছিল। तो तैयार हो जाओ। এই দুর্দর্শ দল গড়ার লক্ষ্যে ড্যানি আর রায়ান সুদূর হংকং পর্যন্ত পাড়ি জমায়। সেখানে তারা খুঁজে বের করে তাদের পুরনো এক সদস্য ইয়েনকে। ডাকাতি থেকে অবসর নেওয়ার পর ইয়েন এখন একটি অ্যাক্রোবেটিক সার্কাস দলে যোগ দিয়েছে, যারা বিভিন্ন ঐতিহ্যবাহী অপেরা শো করে বেড়ায়।
आदमी मिल गया। हाँ अपना आदमी मिल गया। এরপর তাদের সাথে যুক্ত হয় সাউল নামের এক বয়স্ক ব্যক্তি। সাউল একসময় কুখ্যাত এক প্রতারক, যার সব ধরনের জুয়া খেলার দারুণ নেশা রয়েছে। পুরনো পার্টনার হওয়া রায়ানের পক্ষে সাউলকে রাজি করানো খুব একটা কঠিন ছিল না। লাভের অঙ্কটা শোনার পর সাউল সাথে সাথে রাজি হয়ে যায়। इसका टिकट छोड़कर जा रहा हूँ मैं। সব শেষে ড্যানি গিয়ে দেখা করে লিনাস নামের এক নিখুঁত পকেটমারের সাথে। টেকনিক্যালি লিনাস ড্যানির পুরনো দলের কেউ ছিল না, কিন্তু অতীতে লিনাসের বাবা ছিল ড্যানির ডান হাত এবং ড্যানির কাছে তার বিশাল ঋণ ছিল। তাই বাবার সে ঋণ শোধ করতে লিনাস এই মিশনে যোগ দিতে বাধ্য হয়। प्लीज वे किसा অবশেষে ড্যানির পুরনো সমস্ত সদস্য রুবেনের বাড়িতে এসে জড়ো হয়। तुम लोग यहाँ फुटबॉल खेलने आए हो क्या? শুরু হয় শতাব্দীর সেরা ডাকাতির চূড়ান্ত পরিকল্পনা। ড্যানি সবাইকে বুঝিয়ে বলে যে 3টি ক্যাসিনো পাশাপাশি অবস্থিত হলেও এদের সব টাকা জমা থাকে মাটির নিচে 60 মিটার গভীরে থাকা একটি মাত্র প্রধান ভোল্টে। এই ভোল্টের নিরাপত্তা ব্যবস্থা কোনো পারমাণবিক অস্ত্রাগারের চেয়েও কম নয়। ऐसा कि किसी परमाणु केंद्र में होता है, ये नामुमकिन भी है। ভোল্টের দিকে যাওয়ার প্রতিটি দরজা রয়েছে 6 ডিজিটের র্যান্ডম কোড, যা প্রতি 12 ঘন্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। কিন্তু এখানে শেষ নয়। ড্যানির দল যদি কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে, এরপরও লিফট নিচে নামার জন্য লাগবে ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রেকগনিশন। এমনকি তারা যদি সুড়ঙ্গ ও করিডোর দিয়ে ঢোকার অদ্ভুত কোনো চিন্তাও করে, সেখানে রয়েছে মোশন ডিটেক্টর, যা নিষ্ক্রিয় করা সম্পূর্ণ অসম্ভব। এইসব শুনে ইয়েন জিজ্ঞেস করে বসে, সিস্টেম যদি এত ভয়ঙ্কর হয় ড্যানি ভাই, তাহলে আমরা একটা সুড়ঙ্গ খুঁড়ে ফেলি না কেন? রায়ান উত্তর দেয় যে এই ভোল্টের 90 মিটার ব্যাসার্ধের মধ্যে টেরি অত্যাধুনিক সব সেন্সর পুঁতে রেখেছে। মানুষ তো দূরের কথা, একটা ইঁদুরও পেরোলো টেরি সেটা জেনে যাবে। ইয়েনের চেয়ে সাউলের চিন্তা আবার অন্য জায়গায়। সাউল বলে, ধরে নিলাম ড্যানি সব টাকা পেয়ে গেল, কিন্তু এতগুলো প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সেই টাকা নিয়ে সে বেরোবে কিভাবে? ড্যানি মুচকি হেসে গ্যারান্টি দেয় যে টাকা নিয়ে বের হওয়াটা সাউলের কল্পনার চেয়ে অনেক বেশি সহজ হবে। এরপর ফ্র্যাঙ্ক তার জোগাড় করা একটি তথ্য দেয়। ভোল্টের ভেতর ঠিক কত টাকা থাকতে পারে, সেই টাকার অঙ্কটা শুনে সবার চোখ যেন কপাল উঠে যায়। সেখানে রয়েছে প্রায় $150 মিলিয়ন, যা টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 1830 কোটি টাকা। এক কথায় অবিশ্বাস্য এক সংখ্যা। 100 करोड़ होंगे कम से कम हो तब। वही तो। কাজের প্রথম ধাপে ড্যানি, লিনাস, ফ্র্যাঙ্ক এবং মলয় ব্রাদার্সকে দায়িত্ব দেয় ক্যাসিনোর সব খুঁটিনাটি রুটিন বের করার জন্য। শুরু হয় নজরদারি। কর্মীদের ডিউটির সময়, টাকার টলে ঢোকা এবং বের হওয়ার রাস্তা, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে কার কার কাছে সিকিউরিটি অ্যাক্সেস আছে, এমনকি বিরতির সময় তারা কি করে, সবকিছু নজর রাখা হয়। অন্যদিকে ব্যাসার সোজা চলে যায় পানি নিষ্কাশন লাইনের নিচ দিয়ে ক্যাসিনোর প্রধান বৈদ্যুতিক ইনস্টলেশন চেক করতে, যা তারা ডাকাতির সময় পুরোপুরি বন্ধ করে দেবে। তৃতীয় ধাপে আসে সার্বক্ষণিক নজরদারি। ড্যানের নির্দেশ ছিল নিজেকে আড়ালে রেখে ক্যাসিনোর প্রতিটি নিরাপত্তারক্ষীর গতিবিধি নখদর্পণে রাখতে হবে, আর এই কাজের দায়িত্ব পড়ে ডেলের ওপর। 2 है और एक बहुत आगे। রায়ান একটি দারুণ চাল চালে। সে টাকা দিয়ে একজন পতিতা ভাড়া এনে এক নিরাপত্তারক্ষীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর সেই সুযোগে তার সিকিউরিটি কার্ডটি চুরি করে সোজা ডেলের হাতে ধরিয়ে দেয়। এরপর শুরু হয় ছদ্মবেশের খেলা। মলয় ব্রাদার্স ক্যাসিনোর ভেতরে ইচ্ছে করে একটা বড়সড় ঝামেলা পাকায়, সবার মনোযোগ সেদিকেই ঘুরিয়ে দেওয়ার জন্য। আর সেই সুযোগে ডেল একজন নিরাপত্তারক্ষীর ছদ্মবেশ নিয়ে সিকিউরিটি গেট পার হয়ে যায়। হাতের তালুতে এঁকে রাখা ম্যাপের দিকে তাকিয়ে সে সফলভাবে সার্ভার রুমে ঢুকে পড়ে। ये हॉल की गली সিসিটিভি হ্যাক করা যন্ত্রটি লাগানোর পর ডেল ইচ্ছা করে এক সন্দেহভাজন নিরাপত্তারক্ষীর সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। অতিরিক্ত উত্তেজনায় ডেলের হাতের তালু ঘেমে যায় আর ম্যাপের ছবিটি মুছে যায়। ডেল যখন বের হওয়ার রাস্তা খুঁজছে, তখন সে নিরাপত্তারক্ষী পেছন থেকে তার নাম ধরে চিৎকার করে ওঠে। ডেলের বুকটা যেন ছ্যাদ করে ওঠে। কিন্তু ভাগ্য ভালো, ওই নিরাপত্তারক্ষী কেবল ডেলে ফেলে আসা যন্ত্রপাতি ব্যাগটা তাকে ফিরিয়ে দিতে ডেকেছিল। তুমি এই ছোড়াই যেহেতু এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডাকাতি হতে চলেছে, তাই নিখুঁত পরিকল্পনা ছাড়া এক পাও এগুনো বোকামি। তাই ডাকাতির কয়েক সপ্তাহ আগে ড্যানি রুবেনে দেওয়া টাকা ব্যবহার করে অবিকল ওই ভোল্টের মতো একটি নকল সিমুলেশন রুম তৈরি করে। इसके लिए कुछ ऐसे অন্যদিকে সাউলের দায়িত্ব ছিল একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করা, যাকে সরাসরি টেরির সাথে দেখা করতে হবে। রুবেনে দেওয়া টাকা দিয়ে সাউল মলয় ব্রাদার্সকে সাথে নিয়ে ক্যাসিনোতে যায় এবং বড় বড় জুয়ারিদের সাথে খেলতে বসে। উদ্দেশ্য টেরির নজর কাড়া। এবার স্ক্রিনে আবির্ভাব হয় টেরি বেনেডিক্টের, লাস ভেগাসের সবচেয়ে ধনী ব্যবসায়ী এবং সে 3টি ক্যাসিনোর মালিক। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত টেরি নিয়ম করে ক্যাসিনোতে আসে। ধনী জুয়ারিদের সাথে কুশল বিনিময় করে ক্যাসিনোর সুনাম ধরে রাখে। এই আনুষ্ঠানিকতা শেষ করেই সে তার ব্যবসার কাছে মন দেয়।
तुम लोगों ने भी कमाल का তার হাতে থাকে একটি কালো রঙের ফাইল যেখানে প্রতিদিন আয়ের হিসাব থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কালো ফাইলের ভেতরেই লেখা থাকে বল্টের দরজার খোলার সেই 6 ডিজিটের কোডটি। কোড বদলানোর ঠিক 2 মিনিট পর সেটিও ওই ফাইলে রিপোর্ট করা হয়। টেরির উপর নজরদারি করা লিনা সবাইকে সতর্ক করে দেয় টেরি লোকটা বাড়ি থেকে যতটা ভদ্র ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর। সর্বশেষ যে ব্যক্তি টেরির সাথে ঝামেলা জড়িয়েছিল তাকে 10 বছরের জন্য জেলে পোস্ত হয়েছে। এমনকি ওই বেচারার পরিবার এবং আত্মীয় স্বজনদের জীবনও ট্যারি নরক বানিয়ে ছেড়েছিল। ক্যাসিনো থেকে বের হওয়ার আগে ট্যারি প্রতিদিন তার প্রেমিকার সাথে দেখা করতে যায়। আর অবাক করার বিষয় হলো এই প্রেমিকার কেউ নয়, স্বয়ং ড্যানির নিজের বিবাহিত স্ত্রী টেস। টেরি বেনেডিক্ট। এই ডাকাতির পেছনে ড্যানির কোনো ব্যক্তিগত আক্রোশ লুকিয়ে আছে কিনা তা নিয়ে রায়ানের মনে সন্দেহ জাগে। সে তড়িঘড়ি করে ড্যানির কাছে যায় সত্যিটা জানার জন্য। ড্যানি অবশেষে স্বীকার করে যে হ্যাঁ, তার একটা পুরনো হিসাব মেটানোর আছে। ড্যানি যখন জেলে ছিল তখন এই ট্যারি তার স্ত্রী টেসকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তবে ড্যানি রায়ানকে কথা দেয় যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে তাকে একদিকে টাকা বা টেস এবং অন্যদিকে তার টিমকে বেছে নিতে হবে, তবে ড্যানি অবশ্যই তার টিমকে নিজের পরিবার হিসেবে বেছে নেবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়ান বলে, ধন্যবাদ ভাই। वाली এদিকে ছদ্মবেশে থাকা সাউল পরপর বেশ কয়েকবার জুয়ায় জিতে অবশেষে ট্যারির নজর কাটতে সক্ষম হয়। से अकेले में कुछ बात करना चाहता हूं। बड़े बिजनेसमैन हैं। ক্যাসিনোতে এমন নতুন এক বড় জুয়ারিকে দেখে ট্যারি তার সহকারীদের দিয়ে সাউলকে ডেকে পাঠায়। সাউল সোজাসুজি জানায় যে সে একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং ব্যবসার কাজে লাস ভেগাসে এসেছে। সে শুনেছে ট্যারি ক্যাসিনো ভোল্ট নাকি সবচেয়ে বেশি সুরক্ষিত, তাই কয়েকদিন পর আসা তার মহামূল্যবান হীরাগুলো সে ট্যারি ভোল্টে রাখতে চায়। पूरी कहाँ पर है, बड़ा नहीं। ঠিক একই সময় ড্যানি চুপি চুপি ক্যাসিনোতে আসে তার স্ত্রী টেসের সাথে দেখা করতে। যদিও টেস তাকে আর স্বামী বলে মানে না, কিন্তু তাদের এই সাক্ষাতের মাঝখানে টেরি সেখানে এসে হাজির হয়। डैनी ओशन, मिस्टर एक मिनट। টেরি যেহেতু টেসকে অনেক আগে থেকেই চেনে, তাই সে ড্যানির অতীত ইতিহাস এবং কেন সে জেলে ছিল সবটাই জানতো। কিন্তু টেসের সম্মানের কথা ভেবে টেরি ড্যানিকে সেদিনের মতো কিছুই না বলে ছেড়ে দেয়। रखना डैनी। এরপর ড্যানির পুরো দল তাদের সেই নকশার বোল্টে বসে শেষবারের মতো চূড়ান্ত মহড়া দিচ্ছিল। পরিকল্পনা হলো ইয়েন তার অসাধারণ অ্যাক্রোবেটিক স্কিল কাজে লাগিয়ে টাকার টলির ভেতর লুকিয়ে থাকবে, আর সেই টলির উপরে থাকবে সাউলের হীরাবর্তী সেই সুটকেসটি। ইয়েনকে কোনোভাবেই মোশন সেন্সরের নজরে পড়া চলবে না। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ বোমা বিশেষজ্ঞ ব্যাশার একটি দুঃসংবাদ নিয়ে হাজির হয়। যে বৈদ্যুতিক লাইনের বিস্ফোরণ ঘটিয়ে তারা ক্যাসিনোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তা বিদ্যুৎ বিভাগের লোকেরা এসে সেই লাইনের সমস্ত ত্রুটি সারিয়ে ফেলেছে। यह जो मैं करने वाला था यह है कि वो अपनी कमजोरी এখন আর সেখানে সাধারণ বোমা কাজ করবে না। তখনই ব্যাশের মাথায় ডেড মেশিন নামের একটি বিশেষ যন্ত্রের কথা মনে পড়ে। এই মেশিনটি এমন একটি শক্তিশালী বৈদ্যুতিক শক বা তরঙ্গ তৈরি করতে পারে যার ক্ষমতা একটি পারমাণবিক বিস্ফোরণের কাছাকাছি, কিন্তু এটি কোনো বস্তুর ক্ষতি করে না। সমস্যা হলো এটি বাজারে পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়া যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এটি তৈরি করেছে সেখান থেকে এটি চুরি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা সেখানে যায়। ড্যানি লিনাসকে গাড়িতে পাহারায় থাকতে বলে, কিন্তু লিনাস বড্ড একঘেয়ে। সে ড্যানির কথা অমান্য করে ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে ড্যানিরা অন্য দরজা দিয়ে মেশিনটা নিয়ে বের হচ্ছিল, ফলে কাজটা সহজ হওয়ার বদলে উল্টো এক ঝামেলা তৈরি হয়। আর লিনাসকে তাড়া করে নিরাপত্তা রক্ষীরা। তবে শেষমেশ তারা মেশিনটাকে নিয়ে পালাতে সক্ষম হয়। मुझे जेल जाना पड़ा। অবশেষে চলে আসে সেই বহু কাঙ্ক্ষিত রাত, ডাকাতির চূড়ান্ত মুহূর্ত। সাউলের সে দুর্দান্ত অভিনয়ের কারণে টেরি তার ভোল্টের হীরাগুলো রাখতে রাজি হয়। সুটকেসের ভেতরে হীরাগুলো চেক করার পর টেরি তার সহকারীর পাহারায় সেগুলো ভেতরে পাঠায় এবং নিজে একটা জরুরি কাজে কথা বলে সেখান থেকে বের হয়। ট্যারি বের হয়ে ওই কালো ফাইলটি হাতে নেওয়ার ঠিক পরপরই সেখানে এফবিআই এজেন্টের ছদ্মবেশে হাজির হয় লিনাস। সে এসে ক্যাসিনোর কর্মী ফ্র্যাঙ্ককে জালিয়াতি এবং মানি লন্ডারিং এর দায়ে গ্রেফতার করার কথা জানায়। টেরিকেও সেখানে কিছুক্ষণ থাকার অনুরোধ করা হয়। শুরু হয় ফ্র্যাঙ্ক আর লিনাসের মাঝে সাজানো এক তর্ক বিতর্ক। तुम सूरत के गोरे पर दिल के ये क्या कर रहे हो तुम? আর এই সুযোগে লিনাস অত্যন্ত সুকৌশলে টেরির ফাইল থেকে ভল্টে সে গোপন কোড লেখা কাগজটি চুরি করে নেয়। এরপর ফ্র্যাঙ্ককে নিয়ে যাওয়ার বাহানা করে সে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। টেরির মনোযোগ যখন অন্যদিকে, তখন মলয় ব্রাদার্স তাদের টাকার ট্রলি নিয়ে ভল্টের মূল দরজার সামনে পৌঁছে যায়। ওই ট্রলির ভেতরে লুকিয়ে আছে ইয়েন। তারা ইচ্ছে করে সিকিউরিটি চাবি আনার কথা ভুলে যাওয়ার ভান করে এবং সাউলের হীরের সুটকেস ভেতরে নেওয়ার ঠিক আগের মুহূর্তে ট্রলিটা ওই প্রহরীদের কাছে রেখে আসে।
অন্যদিকে ড্যানির মাথায় যে কি চলছিল কে জানে। সে শেষবারের মতো বিদায় জানানোর অজুহাতে আবার টেসের সাথে দেখা করতে চায়, কিন্তু সে খুনাখুরো বুঝতে পারেনি যে টেরি আগেই তার প্রহরীদের বলে রেখেছিল ড্যানিকে ধরে একটি ফাঁকা গুদামে আটকে রাখা হয়। বলা হয় টেরি এসে তার সাথে একান্তে কথা বলবে। প্রায় আধ ঘন্টা পর টেরির পাঠানো এক বিশাল দিয়ে গুন্ডা সেখানে ঢোকে ড্যানিকে ইচ্ছামতো পেটানোর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গুন্ডাটা আসলে ড্যানির এক পুরনো বন্ধু, যাকে ড্যানি আগে থেকে টাকা দিয়ে কিনে রেখেছিল। नहीं उठाना कोई बात नहीं। ড্যানি যখন ছাদের রাস্তা দিয়ে পালাচ্ছিল তখন ওই গুন্ডাটা লোহার আলমারিতে ধুমধাম ঘুষি মারতে শুরু করে, যাতে বাইরের প্রহরীরা ভাবে ড্যানিকে বুঝি পিটিয়ে তক্তা বানানো হচ্ছে। এদিকে লিনাস বল্টের লিফটের সামনে পৌঁছে গেছে। সিসিটিভি কন্ট্রোল রুমে দুই প্রহরীর মনোযোগ ঘোরাতে সাউল হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার নিখুঁত অভিনয় করে। আর ঠিক সেই সুযোগেই ডেল সিসিটিভি হ্যাক করে ফেলে। লিনাস লিফটের ভেতর ঢুকতেই দেখে ছাদের উপর থেকে ড্যানি এসে সেখানে হাজির। शामिल नहीं होगा ना क्या? ক্যাসিনোর বাইরে ব্যাশার তার সে ডেজ মেশিন প্রস্তুত করে রেখেছিল। সুইচ চাপতে পুরো ক্যাসিনোর বিদ্যুৎ এক লহমায় নিভে যায়। বল্টের ভেতরে মোশন সেন্সর আর লেজারগুলো সব নিষ্ক্রিয় হয়ে পড়ে। ড্যানি আর লিনাস দ্রুত লিফট পেয়ে নিচে নামতে থাকে, কারণ তাদের হাতে সময় মাত্র 30 সেকেন্ড। বিদ্যুৎ আবার ফিরে আসবে। নিচে নামতে তারা দেখে বল্টের শেষ দরজায় পাহারায় আছে বিশাল দিয়ে দুই রক্ষী। ড্যানি এক মুহূর্ত দেরি না করে একটি বোম ছুড়ে মেরে তাদের ধরাশায়ী করে। काम हो। লিনাস দ্রুত তার চুরি করা কুটটি বসিয়ে দেয়। এখন শুধু ইয়েনের সিগন্যালের অপেক্ষায়। ভোল্টের ভেতরে ইয়েন ততক্ষণে ট্রলি থেকে বেরিয়ে এসেছে। সাউলের ওই সুটকেসের ভেতরে থাকা হিরেগুলো আসলে ছোট ছোট বিস্ফোরক। ভল্টের শেষ দরজাটি ওড়ানোর জন্য এগুলো আনা হয়েছিল। ইয়েন যদি কোনোভাবে লেজার সেন্সরে ধরা পড়ে যেত তবে পুরো মিশনটাই বেঁচতে যেত। দরজা বেয়ে উঠে ইয়েন এক একে বিস্ফোরকগুলো নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেয়। বাইরে থেকে ড্যানি রিমোটের সুইচ চাপতেই বুম, প্রচন্ড বিস্ফোরণে ভোল্টের বাড়ি লোহা দরজা খুলে যায়। এরপর কিছুক্ষণ পরে টেসি যখন টেরির সাথে বসেছিল হঠাৎ তার জ্যাকেটের পকেট থেকে একটা মোবাইল ফোন বেজে ওঠে। অথচ টেস নিজে কোনো ফোনই ব্যবহার করছিল না। সন্দেহ হয় টেরি নিজেই ফোনটা ধরে। অপর প্রান্তে ছিল রায়ান। রায়ান তার আসল উদ্দেশ্য গোপন না করে সোজাসুজি টেরিকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে তোমার ক্যাসিনোতে ডাকাতি চলছে। টেরি প্রথমে ভেবেছিল কেউ বুঝি মজা করছে, কিন্তু সিসিটিভি স্ক্রিনে যখন সে দেখলো মুখোশ পরা একদল ডাকাত তার বোল্টের ভেতরে টাকা বস্তায় ভরছে, তখন টেরির পায়ের নিচতলা থেকে যেন মাটি সরে গেল। ঠিক তখনই টেসের মনে পড়ে যায় দেখা করার সময় ড্যানি চুপি চুপি ফোনটা তার পকেটে গুজিয়ে দিয়েছিল। কিন্তু টেস কিছু বলার আগে টেরি তাকে রেস্টুরেন্টে অপেক্ষা করতে বলে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। ফোনে রায়ান টেরিকে এক চরম ব্ল্যাকমেল করে। সে জানায় বোল্টের অর্ধেক টাকা তারা নিয়ে যাবে, প্রায় $1 মিলিয়ন। আর তার জন্য টেরিকে বলতে হবে ক্যাসিনোর প্রহরীরা যেন নিজেরাই সেই টাকাগুলো বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা ভ্যানে তুলে দেয়। আর এর গ্যারান্টি হিসেবে রায়ান জানায় ভোল্টে থাকা বাকি $1 মিলিয়ন সাথে তারা টাইম বোমা সেট করে রেখেছে। টেরি যদি তাদের টাকা নিয়ে শান্তিতে বের হতে না দেয় তবে এক নিমিষের মধ্যে সব টাকা পুড়ে ছাই হয়ে যাবে। টেরি হার মানার পাত্র নয়। সে তার সহকর্মীকে দিয়ে গোপনে পুলিশকে খবর দেয় যাতে তারা দ্রুত সোয়াট টিমকে পাঠায়। পুলিশ আসার আগ পর্যন্ত বাধ্য হয়ে টেরিকে রায়ানের সব শর্ত মেনে নিতে হয়। ক্যাসিনোর প্রহরীরা নিজেরাই ওই সাদা ভ্যানে টাকাগুলো তুলে দেয়। ভ্যানটি টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার পরপরই সেখানে এসে হাজির হয় সোয়াট টিম। ডাকাতদের ধরার জন্য তারা ভেতরে প্রবেশ করে। অন্ধকারে দেখার জন্য তারা নাইট ভিশন গগলস ব্যবহার করে। তাই সোয়াট ক্যাপ্টেন টেরিকে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বন্ধ করতে বলে। কিন্তু বিদ্যুৎ ফিরে আসার পর টেরি সিসিটিভিতে যা দেখলো তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। সোয়াট টিমের ভুলে নাকি বোমান টিকারে গুলি লেগে গেছে, আর বোল্টের ভেতরে থাকা বাকি অর্ধেক টাকা চোখের সামনে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল। রাগে অন্ধ হয়ে টেরি তার সেরা লোকদের পাঠায় ওই সাদা ভ্যানটির পিছু নিতে। ভাগ্যক্রমে তারা ভ্যানটিকেও ধরে ফেলে। কিন্তু তারা যখন ভ্যানের পেছনে দরজা খোলে তখন তাদের চোখ ছানাবার হয়ে যায়। ভেতরে কোনো টাকাই নেই, প্রাপ্তবয়স্ক মডেলদের ছবি আঁকা কারি ভুয়া কাগজ। এদিকে টেরি নিজে যখন বোল্টের ভেতর গিয়ে চেক করে সেখানেও সে একই জিনিস দেখতে পায়। তাহলে এতগুলো টাকা কোথায় গেল? এবার আসে গল্পের সবচেয়ে বড় আর মাথা গড়ানো টুইস্ট। সিসিটিভিতে টেরি যে ডাকাতির দৃশ্য দেখেছিল তা আসলে বোল্টের ভেতরে ঘটেনি। ওই ভিডিওটা ছিল ড্যানির তৈরি করা সেই নকল সিমুলেশন ভিডিও। ডেল সিসিটিভি হ্যাক করে ওই ভুয়া ভিডিওটি চালিয়ে দিয়েছিল। তাহলে সোয়াট টিম কারা ছিল? আসলে টেরি যখন পুলিশকে কল করেছিল তখন হ্যাকার ডেল সে কলটি ঘুরিয়ে রায়ানের কাছে পাঠিয়ে দেয়। আর ওই সোয়াট টিম ছিল স্বয়ং রায়ান এবং ড্যানির পুরো দল, যারা পুলিশের ছদ্মবেশে ভেতরে ঢুকেছিল। আসলে $180 মিলিয়ন তখনও বোল্টেই ছিল। যখন টেরি বিদ্যুৎ বন্ধ করে দেয় ঠিক তখনই অন্ধকারে রায়ানের টিম আসল টাকাগুলো ভেঙে পড়ে আর সোয়াট টিমের গাড়ি নিয়ে ক্যাসিনো থেকে বীর দর্পে বেরিয়ে যায়।
ট্যারি বুঝতে পারে যে এই মাস্টার প্ল্যান ড্যানি ছাড়ার কারো মগজ থেকে বের হতে পারে না। সে তড়িঘড়ি করে ছুটে যায় সেই গুদামে, কিন্তু সেখানে গিয়ে দেখে ড্যানি চুপচাপ বসে আছে, যেন কিছুই হয়নি। যেহেতু ট্যারির কাছে ড্যানির বিরুদ্ধে ডাকাতির কোনো প্রমাণই ছিল না, তাই মামলা খাওয়ার ভয়ে বাধ্য হয়ে সে ড্যানিকে ছেড়ে দেয়। सकते हो। এদিকে রাস্তার ওপারে রায়ান এবং পুরো দল $160 মিলিয়ন নিয়ে ড্যানির জন্য অপেক্ষা করছিল। এই বিশাল ডাকাতির পর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবার তারা অপরাধ জগৎ থেকে অবসর নেবে এবং পর থেকে একজন ভালো মানুষ হিসেবে নতুন করে জীবন শুরু করবে। আর এভাবেই শেষ হয় মাথা ঘুরিয়ে দেওয়া একটি অসাধারণ মুভি। এই মুভি থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি তা হলো নিজেকে উন্নত করা কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি দীর্ঘ যাত্রা। প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রোমাঞ্চকর ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।